আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের 4th মান্থ ফার্স্ট ক্লাস। ব্যাপারটা হচ্ছে 4th মান্থ হলেও যে এটা ফার্স্ট ক্লাস এমন না। আমাদের কোর্সটা হচ্ছে চক্রাকার। একটু কোর্সের ব্যাপারে আমি বলে নিই। এটা হচ্ছে আমাদের কোর্স প্ল্যান। তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ? একটু কমেন্টে জানাও। বোর্ডের লেখাগুলো কি লিখে ফেলতে হবে? না, আপাতত না লিখলেও চলবে। যখন যে টপিকটা আসবে তখন সেটা লিখে ফেলবা। এইটা হচ্ছে আমাদের কোর্স প্ল্যান। তো আমরা ক্লাস শুরু করেছি এখানে, এটা শেষ করার পর এটা শেষ করেছি এবং এটা শেষ করেছি। তো আজকে আমরা ক্লাস করতেছি এখানে। তো তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে এটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমরা কি পিছিয়ে পড়লাম। না, তোমাদের ফোর্থ মান্থ মানে হচ্ছে তুমি আজকে নতুনভাবে শুরু করছো, নতুনভাবে জানছো, এবং আমি ক্লাস এমনভাবে পড়াবো যেন তোমার মনে না হয় যে এটা 4th মান্থের ক্লাস চলছে, তুমি আগেগুলো পিছায় পড়ছো। এরপর কি হবে, আমরা 5th-এ যাবো, 6th-এ যাবো, 7-এ যাবো, তারপর আমরা 1, 2, 3 করে আবার ফিরে আসবো। এইভাবে এখানে এসে আমাদের আবার কোর্সটা শেষ হয়ে যাবে। এরপর আমি আর অনলাইনে পড়াবো না। সো চিন্তার কিছু নাই। কারো যদি মনে হয় কলেজে যাওয়ার পরে তো এগুলো পড়াবে, তো এক্ষেত্রে একটা সুযোগ আছে। সেটা হলো আমাদের যেহেতু আগের মাসগুলোতে ক্লাস হয়েছে
সেই ভিডিওগুলো আছে। তোমাদের যদি মনে হয় এই মাসটা ক্লাস করা অবস্থায় যে আগের ভিডিওগুলো দেখলে আমি বুঝতে পারবো, আমার লাভ হবে, তখন তোমরা এক কাজ করতে পারো, 4-এর আগে দিনের জন্য পে করবা, করে 3rd মান্থের ক্লাসগুলো দেখবা। এটা শেষ হয়ে গেলে এইটা একবারে 3টা নেওয়ার দরকার নাই। যাদের সচ্ছলতা আছে তারা চাইলে যে কোনোটা করতে পারো। এই হচ্ছে কথা। আশা করি সবাই বুঝতে পারছো ব্যাপারটা। তো আজকে আমরা ক্লাস শুরু করব রক্ত থেকে। রক্ত খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা একটা সময় গিয়ে, সব থেকে বেশি প্রশ্ন হয় এই চ্যাপ্টার থেকে। পাশাপাশি তোমাদের কলেজে গিয়ে দেখা যাবে যে এই চ্যাপ্টারে আস্তে আস্তে 1 বছর চলে যায়, পুরো একটা বছর। তো বুঝতেই পারছো, তুমি যদি আগে ক্লাসটা করতে পারো তোমার সেকেন্ড ইয়ারটা কভার হয়ে থাকবে, পাশাপাশি অনেক কিছু জানা হয়ে গেল। আর সব থেকে মজার চ্যাপ্টারগুলো শেষের দিকে, মাঝখান থেকে শুরু হয় শেষের দিকে। তো এই চ্যাপ্টারগুলো যদি মজা পাও তাহলে ফার্স্টের চ্যাপ্টারগুলো একটু টাফ, একটু কঠিন, অনেক বেশি বেসিক পড়তে হয়, মনে থাকে না। তো আমরা যেহেতু সহজ করে পড়াই, আমাদের জন্য অত কঠিন না। সো এই হচ্ছে আমাদের জার্নি। বোর্ডে যা লেখা আছে, আজকের টপিক আমাদের এইটা, রক্ত। তাহলে আমরা পুরো বোর্ড দেখতে পাচ্ছি, এদিকে কী আছে জানার দরকার নাই। যদি চোখে নাও দেখতে পাও টেনশনের কিছু নাই। আমরা শুরু করব আজকে এখান থেকে। নাম্বার গেম খেলবো আমরা আজকে। তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, নেটওয়ার্কের জন্য ব্লার দেখাচ্ছে, আমি একটু ওয়েট করছি, টেনশনের কিছু নেই। এখানে ব্লার ছিল। ফোনের ডাটা ওয়াইফাই দুইটাই ওপেন করা আছে? ওয়াইফাইটা অফ করে দাও তো, দেওয়া যাবে? ওকে, আচ্ছা এখন মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। ভিডিও স্টপ হয়ে নেই, আমি আসলে কথা বলছি না, তোমাদের জন্য ওয়েট করছিলাম। তো যাই হোক, এখন ক্লিয়ার যেহেতু দেখা যাচ্ছে, তাহলে আমরা এখন টপিক শুরু করব। রক্তে গিয়ে তোমার কিছু নাম্বারের সাথে দেখা হবে, এই সংখ্যাগুলো তোমার মনে রাখতে হবে। একেবারে এই চ্যাপ্টারের দেখবা শুরুতে 3-4টা লাইন লেখা আছে এই চ্যাপ্টারের শুরুতে। এখান থেকে প্রশ্ন হয়, এখান থেকে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ মাথায় রাখতে হয়, কারণ এইটাই হচ্ছে বেসিক ব্যাপার। সো আমি পুরো ব্যাপারটা একটা গেমের মধ্যে নিয়ে এসেছি। 0 থেকে 8 পর্যন্ত আমরা একটা গেম খেলবো, আমরা দেখবো এখানে কিভাবে মনে রাখা যায়। তাহলে আমাদের ওই জায়গাটা শেষ। ওখান থেকে 1-2টা করে কোশ্চেন হয় পরীক্ষায়। তাহলে আমরা শুরু করি 0 থেকে। দেখো, 0 একটা নাম্বার। 0 মানে হচ্ছে নাই, নাই মানে হচ্ছে না, আর না মানেই তো সৎ অসৎ। তাহলে 0 মানে হচ্ছে অসৎ, 0 মানে হচ্ছে অভাব, মানে অবোধক, যেগুলো বোঝাচ্ছে। ঠিক আছে? তো আমাদের শরীরে কিন্তু লবণ আছে। আমরা যখন ছোটোবেলায় প্রথম রক্তের সাথে পরিচিত হই, তখন মজার একটা ব্যাপার দ্বারা পরিচিত হয়। সেটা হচ্ছে এখানে কোথাও কেটে গেছে, আমরা করি কি, আমরা এখানে মুখ দিয়ে চুষে রক্তটা খেয়ে ফেলি। আমার পরিচিত যারা আছে তাদের অনেকের এই সেম হিস্ট্রি আছে, আমার নিজের হিস্ট্রি আছে, আমার মনে হচ্ছে তোমাদের ওইটা হিস্ট্রি আছে। রক্তের সাথে প্রথম পরিচয়ে কিন্তু 2টা জিনিস দেখছে, একটা হচ্ছে রক্ত লাল আর একটা হচ্ছে রক্ত লবণাক্ত। রাইট? মুখে যেহেতু নিছো, টেস্ট বুঝতে পারছো, লবণাক্ত।
তা লবণ হওয়ার জন্য দুইটা লবণ আমরা পাই, একটা হচ্ছে জৈব লবণ, কার্বন থাকবে, আর একটা হচ্ছে অজৈব লবণ, যে লবণে কার্বন থাকবে না। ঠিক আছে, তো দেখো শূন্য মানেই হচ্ছে নাই, না বা অ, দেখে মনে হচ্ছে অজৈব শব্দটা এখানে বেশি মিক্স হচ্ছে, রাইট? তাহলে অজৈব। এই লাইনটা থেকে প্রশ্ন হয়, সবাই ভুল করে, সেটা হচ্ছে রক্ত কেন লবণাক্ত? কারণ রক্তের মধ্যে অজৈব লবণ আছে, অজৈব লবণ আছে। যেমন সোডিয়াম ক্লোরাইড, দেখো এখানে কোনো কার্বন নাই, রাইট? পটাশিয়াম ক্লোরাইড, এখানে কোনো কার্বন নাই, তাহলে অজৈব। তাহলে রক্ত অজৈব লবণের জন্য লবণাক্ত। শেষ। এক, তোমাকে দুটো পাত্র দেওয়া হলো, এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এটাতে আছে পানি আর এটাতে আছে ব্লাড। তোমরা তো সবাই পানি চেনো, খুব ভালো করে জানো, রক্তও দেখছো। এখন দেখে বলো তো কোনটা বেশি গাঢ়, কোনটা বেশি ভারী? কোনটা? পানি তো পাতলা, তো ব্লাড হচ্ছে বেশি গাঢ়, বেশি ভারী, ওজন বেশি একটু। লুক, গাঢ় মানে কিন্তু ঘনত্ব বেশি, রাইট? তাহলে পানি যদি কখনো 1 হয়, এটার তুলনায় এটা হবে 1-এর বেশি, 1-এর একটু বেশি, 0.65। খেয়াল করছো? পানি যদি 1 হয়, এটা হচ্ছে 1.065। এই তুলনাটাকেই বলা হয় আপেক্ষিক গুরুত্ব। কি বলা হয়? আপেক্ষিক, মানে একটার সাপেক্ষে আরেকটা, পানির সাপেক্ষে এটা আপেক্ষিক গুরুত্ব। তাহলে রক্তের আপেক্ষিক গুরুত্ব আমরা পাচ্ছি 1 থেকে। এটা যদি পানি হয় তাহলে রক্ত হবে 1.065। এটার কোনো একক নাই, আপেক্ষিক গুরুত্বের কোনো একক নাই। এটা আসে রক্তের আপেক্ষিক গুরুত্ব কত? 1.065। পানির কত? 1। এখান থেকে প্রশ্ন হবে ভারী কে? রক্ত, পানি হালকা। বেশি ঘন কে? রক্ত, পানি কম ঘন। বেশি ওজনকার? রক্ত, পানি কম ওজন, রাইট? তাহলে যেমনি প্রশ্ন করুক তুমি কিন্তু আনসার করতে পারবা। তাহলে আমি তোমাকে যেমনি পরীক্ষায় প্রশ্ন দেবো তুমি আনসার করতে পারবা। বেসিক জানার মজা হলো এটা। 3 থেকে হচ্ছে ডাবল হচ্ছে 6, 36 থেকে 38। দেখো 3 36 থেকে 38 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট মানে কি বোঝাচ্ছি আমি? তাপমাত্রা। তাপমাত্রা, রক্তের তাপমাত্রা কত? 36 থেকে 38 ডিগ্রি ফারেনহাইট। দেখো আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে, পরিবেশটা একটু ঠান্ডা। কেন ঠান্ডা লাগছে? কারণ আমরা গরম, পরিবেশটা ঠান্ডা, রাইট? তো যখন পরিবেশের তাপমাত্রা 36 বা 38-এর বেশি হয়ে যাবে, আমরা তো 36-38, ওটা যদি বেশি হয় তখন আমরা ওইটা ফিল করব। সবসময় আমরা বাইরেরটা ফিল করব। ওটা ঠান্ডা হলে আমরা ঠান্ডা ফিল করব, ওটা বেশি গরম হলে আমরা বেশি ফিল করব। কতর কম কতর বেশি এইটা তোমরা কিন্তু জানতা না। সেটা হচ্ছে রক্তের তাপমাত্রা দেখে এটা বিচার করা হয়। আমাদের 36 থেকে 38, তাহলে পরিবেশ যদি কম হয় আমরা ঠান্ডা ফিল করব, পরিবেশের তাপমাত্রা যদি এটার থেকে বেশি হয় আমরা গরম ফিল করব। এখানে একটা কথা হচ্ছে, মানুষের তাপমাত্রা, রক্তের তাপমাত্রা কত? 36 থেকে 38 ডিগ্রি ফারেনহাইট। 1, 2 নাম্বার হচ্ছে এটা একটা স্থির তাপমাত্রা। তুমি যদি মিশরে যাও, মরুভূমিতে যাও, সেখানে গিয়ে হচ্ছে তাপমাত্রা এটাই থাকবে রক্তের। আমি যদি ইগলুর ভেতরে বসবাস করি, আমি যদি গ্রিনল্যান্ডে যাই, আইসল্যান্ডে যাই, যেখানে যাই পৃথিবীর সব জায়গায় আমার তাপমাত্রা হলো এইটা। তাহলে সমস্ত মানুষের তাপমাত্রা হলো এইটা। এখন কেন এটা স্থির থাকতে হবে জানার দরকার নাই, তারপরও বলি। আমাদের শরীরে অনেক বিক্রিয়া হয়, বিক্রিয়াগুলো আমাদের বাঁচিয়ে রাখে। লোক এদিকে মনে রাখো, আমাদের শরীরে অনেক বিক্রিয়া হয়, বিক্রিয়াগুলো বাঁচায় রাখে। বিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে কিন্তু এনজাইম। যদি তাপমাত্রা একটু বাড়ে, একটু কমে, এনজাইমগুলো কাজ বন্ধ করে দেয়, আমরা বাঁচবো? সরি, ও সরি,
এটা কনফিউশন হচ্ছে, ওরা এটা কমেন্ট করতেছে। বুঝি না। আচ্ছা সমস্যা নাই, কিছুদিন আগে আমি ম্যালেরিয়া পড়িয়েছি, ডেঙ্গু জ্বর পড়িয়েছি, তো ওখানে ফারেনহাইট পড়াতে পড়াতে এখানে ফারেনহাইটটা চলে আসছে। আমি এক্সট্রিমলি সরি। এটা সেলসিয়াস, ফারেনহাইট হল 98-এ চলে যাবে, 98-এ চলে যাবে। তো যাই হোক, ফ্যানটা একটু ডিস্টার্ব করছে। আচ্ছা এটা মনে রাখো এটুকুই, 5 থেকে 6 লিটার। একটা স্বাভাবিক মানুষ পূর্ণবয়স্ক অবস্থায়, একটা স্বাভাবিক মানুষ যখন পূর্ণবয়স্ক হয় তখন তার শরীরে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। পূর্ণবয়স্ক বলতে কি বোঝায় এটা মনে রাখবা, এটা বারবার আসবে। 18 বছর বয়স, 60 কেজি ওজন, ভর হচ্ছে 60 কেজি। ঠিক আছে, তাহলে পূর্ণবয়স্ক বলতে কিন্তু সবসময় আমরা এটা বোঝাবো। 7, তোমরা সবাই পিএইচ স্কেলের নাম শুনছো। পিএইচ স্কেলের 7 মানে হচ্ছে ওই তরলটা অ্যাসিডও না ক্ষারও না, রাইট? যদি কখনো 7 ধীরে ধীরে বাড়ে তাহলে এদিকে গেলে কি হবে? ক্ষার। 7 থেকে যদি কমে, যেমন 6, 5, 4, তাহলে এগুলা কি হবে? অ্যাসিড। এখন আমাকে বলো তো, তোমরা যদি এটা মনে না রাখতে পারো, এটা 7.40। আচ্ছা এখন বলো তো, 7-এর বেশি হলে কি? ক্ষার। তাহলে আমাদের রক্ত কি? ক্ষার বা ক্ষারীয়। 1। 2 নম্বর হচ্ছে দেখো, 7-এর পর কিন্তু 8 হয় নাই, সামান্য একটু বাড়ছে, 0.35 বাড়ছে, রাইট? তাহলে আমরা বলতে পারি ক্ষার কিন্তু সামান্য ক্ষারীয়। এই জন্য দেখবা লাইনে বলা আছে রক্ত ঈষৎ ক্ষারীয় বা সামান্য ক্ষারীয়। ওকে, নেক্সট 8 মানে হচ্ছে 8%। এই যে তোমরা দেখছো যে এখানে লিখছি আমি 5 থেকে 6 লিটার, পূর্ণবয়স্ক মানুষে 5 থেকে 6 লিটার। তাহলে তোমরা যে 60 কেজির ক্ষেত্রে এটা হিসাব করো, দেখবা যে প্রায় 8% হয়। টোটাল ভরের 8%, টোটাল ভরের 8%। এই হচ্ছে ঘটনা। আমরা নাম্বার গেম এখানে দেখলাম। এখন আমি তোমাদের প্রশ্ন করব, তোমরা প্রশ্নের আনসার করবো কমেন্টের মধ্যে, ঠিক আছে? ভাইয়া 18 বছর বয়স কিন্তু ওজন 52, তাকে পূর্ণবয়স্ক বলা যাবে না? বলা যাবে। আমরা একটা আইডিয়াল ওয়েট এবং আইডিয়াল এজ ধরি, যে এই সময়ে বেশিরভাগ মানুষের ওজন হলো এরকম। বোঝা গেল? তাহলে ঠিকঠাক খাবার খেলে বেশিরভাগ মানুষের 18 বছর বয়সে গিয়ে 60 কেজি হয়। তো যাই হোক, কথা সেটা না। আমি 3টা প্রশ্ন করেছি, 3টা প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে লিখবা। তাপমাত্রা কত মানুষের রক্তের? পিএইচ কত? ব্র্যাকেটের মধ্যে লিখবা এটা বেশি ক্ষারীয় না কম ক্ষারীয় না মাঝামাঝি ক্ষারীয়। কেন লবণাক্ত, মানে এখানে কোন ধরনের লবণ আছে, দ্রুত কমেন্টের মধ্যে লেখো। আমরা নেক্সট স্টেপে চলে যাব। সুমাইয়া আক্তার বলেছ যে ভাইয়া ভরের না ওজনের 8%? বায়োলজিতে কিছু টার্ম আছে
যে টার্মগুলো তোমাকে একটু কনফিউজড করবে। যেহেতু আমরা 60 কেজির কথা বলছি, তাহলে এখানে ভরের 8% হবে। বইয়ের মধ্যে লেখা আছে ওজনের 8%। তো তুমি দুইটাকে ওজন করে নিলে ওজনের 8% হয়ে যায়, এটা কোনো ব্যাপার না, ভর ওজন যাই হোক না কেন। একজন সাবিত আহমেদ নাফি লিখেছো 36 থেকে 38 ফারেনহাইট নাকি সেলসিয়াস, এটা লিখতে হবে। আরেকটা হচ্ছে পি 7.35 থেকে 7.45। তো এখানে তুমি লিখছো লেস বেসিক মানে কম ক্ষারীয়। আসলে ব্যাপারটা এমন না, ব্যাপারটা হচ্ছে স্লাইটলি বেসিক, মৃদু বা অল্প ক্ষারীয়, শব্দটা স্লাইটলি। তো যাই হোক, এই ছিল আমাদের নাম্বার গেম। তোমরা যেটা করবা, তোমরা খাতার মধ্যে নোট করে রাখবা প্রত্যেকটা নাম্বার। তো তোমার মাথায় সবসময় এটা কিন্তু থাকবে, দু একবার রিডিং দিলে ওই জায়গার বইয়ের ওই জায়গাটা দেখতে হয় না। তো ঠিক আছে, শেষ। আমি এই সাইডে যা লিখে রেখেছি এটা হচ্ছে গল্প, আমরা গল্প দিয়ে আজকে ক্লাস শেষ করব। মাঝখানে আমরা এখানে বেসিক শিখব, কারণ আমাদের বেসিক শেখাটা বেশি জরুরি, তাহলে বায়োলজি বেশি মনে থাকে, তাই না? ওকে, রক্তের একটা সংজ্ঞা দেওয়া আছে। রক্তের সংজ্ঞাতে অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়েছে, তোমরা দেখবা বইয়ের মধ্যে বোল্ড কালি দিয়ে লেখা আছে। তো কেন এই শব্দগুলো ব্যবহার করলো এটা আমাদের জানতে হবে। এটা যদি জানো তাহলে পরবর্তীতে বায়োলজি পড়তে কোনো সমস্যা হবে না। তাহলে আমি বলছি, তোমরা একটু ভালো করে শোনো। বলা আছে রক্ত এক ধরনের তরল যোজক টিস্যু, যা পুষ্টি, ইলেকট্রোলাইট, হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি, অক্সিজেন, ইমিউন কোষ শরীরের বিভিন্ন জায়গায় পরিবহন করে। ওই সব জায়গা থেকে আবার কার্বন ডাই অক্সাইড এবং বজ্র পদার্থগুলো নিয়ে আসে বা বের করে দিয়ে দেয়। বুঝতে পারছো? তো এই হচ্ছে রক্ত। তো যাই হোক, এই শব্দগুলো একটু বলি। প্রথমটা যখন আমরা জানতে যাব যে এই জিনিসটা আসলে কি, তখনই কিন্তু এই টপিকগুলো চলে আসে। তাহলে আমরা প্রথমের আনসারটা দেব। লুক, তরল যোজক টিস্যু। রক্ত হচ্ছে তরল যোজক টিস্যু। ক্লিয়ার? এক। টিস্যুটা আমরা দেখব। তোমরা তো জানো টিস্যু মানে হচ্ছে কোষ, সমষ্টি, মানে অনেকগুলো কোষ থাকবে এক জায়গায়, সবগুলো কোষ একই রকম হবে, একই জায়গা থেকে উৎপন্ন হবে, একই কাজ করবে, এই টাইপের কোষগুলো। ঠিক আছে? মানে সব আওয়ামী লীগ কিংবা সব বিএনপি, এটা হচ্ছে টিস্যু। হোয়াট ইজ যোজক টিস্যু? যোজক মানে হচ্ছে কানেকশন বা যুক্ত করা। ক্লিয়ার? এই যে আমাদের হাড্ডি আছে, হাড্ডির সবগুলো কোষ একই, তাহলে আমরা হাড্ডিকে আমরা কি বলতে পারি? টিস্যু বলতে পারি। এই হাড্ডি আর এই হাড্ডি দেখো হাতের এই জায়গায় এসে যুক্ত হয়েছে, তাহলে আমাদের পুরো হাড়টা তৈরি করতে গেলে দুইটা হাড্ডি বা দুইটা অস্থি টিস্যু এখানে গিয়ে যুক্ত করছে। তাহলে অস্থিটাকে আমরা কি যোজক টিস্যু বলতে পারি না? পারি কি না? এক। দুই নাম্বার হচ্ছে দুইটা হাড্ডিকে দড়ি দ্বারা বেঁধে রাখতে হয়, এইসব দড়ির নাম হচ্ছে লিগামেন্ট। তোমরা ধীরে ধীরে পাবা, এই চ্যাপ্টার শেষ হলে পাবা। তাহলে দুইটাকে যেহেতু লিগামেন্ট বা দড়ি দ্বারা আমরা যুক্ত রাখতেছি, তাহলে ওই লিগামেন্ট বা দড়িটা কী হবে? ওটাও একটা যোজক টিস্যু, ঠিক কি না? দেখো, একটা মাংস তৈরি হচ্ছে, এই যে এটাকে আমরা বলি বাইসেপস, তৈরি হয় এখানে, শেষ হয় গিয়ে এখানে। তাহলে আমরা যদি একটা দড়ি এখানে বাঁধি, ওইটার মাথা যদি এখানে বাঁধি, তার দড়িটা টান দিয়ে হাতটা উঠে আসে, তাই না? এই যে বাইসেপস যে পেশিটা দেখতেছো, এইটা যখন টান দেয় তখনই হাত উঠে আসে। তাহলে এই পেশিটা এক ধরনের কি? যোজক টিস্যু, কারণ এই পেশিটা এই হাড্ডির সাথে এই হাড্ডিকে যুক্ত করছে। দেখো, সবগুলোই কিন্তু আমরা কঠিন পদার্থ পাইছি, একটাও কিন্তু তরল পাই নাই। বাট রক্তকে বলা হয়েছে তরল যোজক টিস্যু। সবগুলো ছিল কঠিন যোজক টিস্যু, রক্ত হচ্ছে তরল যোজক টিস্যু। কিভাবে সে যুক্ত করে? রক্ত উৎপন্ন হয় এখানে, এখান থেকে রক্তটা যায় পায়ের পাতায়, এখান থেকে রক্ত যায় মাথায়,
তাহলে মাথার যে কোষগুলো আছে, পায়ের যে কোষগুলো আছে, এখান থেকে কিন্তু খাবার যাচ্ছে, রাইট? তাহলে এই কোষের সাথে আমার এখানকার রক্ত একটা সম্পর্ক তৈরি করলো না? ফুসফুস থেকে রক্তগুলো অক্সিজেন নেয়, নেওয়ার পর সারা শরীরের সব কোষকে দেয়। তাহলে দেখো সব কোষ অক্সিজেন পাচ্ছে, তার মানে এরা সবাই সবার সাথে কিন্তু যুক্ত পরোক্ষভাবে, রাইট? একটা রক্তের ভেতরে অ্যান্টিবডি আছে। আমি এক এক করে ব্যাখ্যা করি। দেখো, মুখ দিয়ে আমরা পুষ্টি খাচ্ছি, এটা যাচ্ছে পরিপাক নালীতে, পরিপাক নালীতে শোষণ হয়ে এখানকার রক্তে যাচ্ছে, এইটা সারা শরীরে যাচ্ছে, তার মানে সারা শরীর যুক্ত হয়ে গেল। হোয়াট ইজ ইলেকট্রোলাইট? ইলেকট্রোলাইট মানে হচ্ছে ইলেকট্রন। তোমরা তো জানো ইলেকট্রন গ্রহণ করলে কিংবা ছেড়ে দিলে ব্যাপার হয়ে যায় যে জিনিসটা থাকে ওটা পজিটিভ হয় কিংবা নেগেটিভ হয়, রাইট? ঠিক কিনা? দেখো, সোডিয়াম পজিটিভ, ক্লোরাইড নেগেটিভ, তাহলে আমাদের রক্তে এই জিনিসগুলো থাকে। তো এগুলোকেই বলা হচ্ছে ইলেকট্রোলাইট। তোমাদের বাবা মা যখন হসপিটালে যায় তখন কিন্তু একটা টেস্ট করে, নাম হচ্ছে সিরাম ইলেকট্রোলাইট, মানে রক্তের ইলেকট্রোলাইট দেখা, রক্তে কি আছে। এই যে ইলেকট্রনের ছেড়ে দেওয়া কিংবা ইলেকট্রনের নেওয়া এইরকম কিছু আয়ন আছে, এদেরকে বলা হয় কি ইলেকট্রোলাইট। এগুলো দেখা হয়। তাহলে আমাদের শরীরে সব জায়গায় লবণ লাগে, রক্ত এগুলো বিভিন্ন জায়গায় পরিবহন করছে, তাহলে সবার সাথে একটা যোগাযোগ রাখছে, রাইট? মানে ব্যাপারটা হচ্ছে কি, কোরবানির সময় তোমার ছোট ভাই তোমার বাসার কোরবানি দেওয়ার মাংস নিয়ে তোমার আত্মীয়ের বাসায় গেল, তাহলে এই যে মাংসটা গেল কিংবা তোমার ছোট ভাই গেল, তাহলে সম্পর্কটা কার মধ্যে হচ্ছে? মাংসের সাথে না, তোমার সাথে তোমার আত্মীয়ের। মিডিয়াকে মাংস, রাইট? তাহলে এই মাংসটাই হচ্ছে রক্ত, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কিংবা ওই ভাইটা হচ্ছে রক্ত, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। ক্লিয়ার? হরমোন, এটা একটা মানুষ, মানুষের মাথায় একটা গ্রন্থি আছে, এটার নাম হচ্ছে পিটুইটারি। তোমাদের যদি মনে না থাকে ভুলে যাও, কারণ এগুলো আমরা বারবার পাবো, ঠিক আছে? পিটুইটারি থেকে একটা হরমোন ক্ষরণ হয়, হয়ে দেখা যাচ্ছে যে সে থাইরয়েডে আসে, এই জায়গায় থাইরয়েড গ্রন্থিতে, এখানে এই হরমোনটা আবার সারা শরীরে প্রত্যেকটা কোষে কোষে যাচ্ছে, গিয়ে ওই সব কোষের বিক্রিয়া বাড়াচ্ছে। তো এখানকার হরমোনকে এখানে আনলাম, এখানকার হরমোন সারা শরীরে সব কোষে যাচ্ছে, কেমনে যাবে? রক্তের মাধ্যমে বাহিত হয়ে, রাইট? তাহলে দেখো আবার একটা কিন্তু যোজক টিস্যুর ব্যাপার চলে আসে, মানে যুক্ত করছে। ভিটামিন মুখে খাচ্ছি, সারা শরীরে লাগছে। অ্যান্টিবডি, অ্যান্টিবডি মানে হচ্ছে রোগ প্রতিরোধ করে যে। আর একটু সহজ করে বলি, একটা জীবাণু চলে আসলো, জীবাণুর বিরুদ্ধে যেই দাঁড়াবে তাহলে সে হচ্ছে বিপরীত শরীর, রাইট? তাহলে জীবনের অ্যান্টিবডিকে অ্যান্টিবডি। তাহলে এখন ঘটনা হচ্ছে তোমার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছিল কোনো এক সময়, একটা পক্সের জীবাণু আসছে, পক্সের জীবাণুর বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হলো। ভবিষ্যতে যদি পায়ের কাছে পক্সের জীবাণু আসে, তাহলে এই জীবাণুটা, এই অ্যান্টিবডিটা কি এখানে থাকবে? পাকে বাঁচাইতে হবে না, সেইখান থেকে কোথায় যাবে? পায়ে গিয়ে ওখানকার পক্সের জীবাণুটাকে ধ্বংস করবে। কে নিয়ে গেল? রক্ত। তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো? সবাই আমার কথা বুঝতে পারছো? রক্ত কি একমাত্র তরল যোজক টিস্যু? প্রশ্ন করেছে নীলুফার জাহান। না, লসিকাও তরল যোজক টিস্যু।
এখানে কোথাও ব্লার নাই, ক্লিয়ার আছে ভিডিওটা। অক্সিজেন, তুমি ফুসফুসে অক্সিজেন নিয়ে চলে আসছো, রক্ত এটাকে সারা শরীরে দিয়ে দিচ্ছে। ইমিউন কোষ, ইমিউন কোষ মানে হচ্ছে কি, প্রতিরক্ষা কোষ। তাহলে জীবনের বিরুদ্ধে প্রতিরক্ষা দেয়। তোমরা বলো তো রক্তের কোন কণিকাটা প্রতিরক্ষায় অংশগ্রহণ করে? শ্বেত কণিকা, রাইট? তাহলে শ্বেত কণিকা, যেহেতু শ্বেত কণিকা রক্তে আছে, তাহলে রক্তে এটাকে পরিবহন করে সারা শরীরে নিয়ে যাচ্ছে। তা সবার সাথে একটা সম্পর্ক হচ্ছে। বাকি রইল কার্বন ডাইঅক্সাইড। সারা শরীরের সব কোষে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, বজ্র পদার্থ উৎপন্ন হয়, এগুলো সবগুলো রক্ত জড়ায় নিয়ে চলে আসে, রাইট? তাহলে দেখো একটা যোগাযোগ হচ্ছে। তাহলে এজন্যই বলা হয়েছে যে রক্ত এগুলো পরিবহন করে, এগুলো শরীর থেকে বের করে দেয়। যেহেতু যোগাযোগ রক্ষা করছে এগুলো পরিবহনের মাধ্যমেই, এই জন্য এর নাম হচ্ছে যোজক টিস্যু, রাইট? আর রক্ত কি তরল না কঠিন? তরল, এই জন্য তরল যোজক টিস্যু। ক্লিয়ার? শেষ। আমি মিশাই ফেলতেছি এটা। তোমাদের মধ্যে অনেকেই আছো খুব চমৎকার নোট করো, তো চেষ্টা করবো নোট করতে, কারণ ভিডিও তো সবসময় দেখার সুযোগ হবে না। নোট করলে খুব দ্রুত বোঝা যায়, পুরো পৃষ্ঠায় কী বলা আছে দেখতে হয়, ভিডিওর মতো শুনতে হবে না, একটু আগায় আগায় দেখতে হবে না। নোট করবা, গ্রুপের মধ্যে নোট শেয়ার দিবা। এই গ্রুপের মধ্যে তোমার যারা ফ্রেন্ড আছে ভালো নোট করতে পারে না, তারা উপকৃত হবে। আমি মাঝে মাঝে তোমাদের নোট পড়ি, তোমরা কীভাবে নোট করো, মাঝে মাঝে খুব চমৎকার চমৎকার কিছু নোট দেখতে পাই আমি এর আগেও বলেছিলাম, মেডিকেল কলেজে ভার্সিটিতে সেই হিরো যে ভালো লেকচার তুলতে পারে, নোট করতে পারে। সো যারা ভালো নোট করা শিখতেছো কিংবা ভালো নোট করতে পারো অলরেডি, নিশ্চিত থাকো তুমি যদি ভালো ক্লাস করো ইউনিভার্সিটিতে গিয়ে, মেডিকেলে গিয়ে, তাহলে তুমি তোমার ক্লাসের হিরো, সবাই তোমার পিছে ঘুরবে। ঠিক আছে, দরজা খুলে দাও। আরেকটা ইডিয়টকে ডেকে নিয়ে আসো, একজনকে নিয়ে এসে যাও। আশা করি সবাই বুঝতে পারছো, আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আমরা কিন্তু গল্পের খুব কাছাকাছি চলে আসছি, কেউ গল্পটা মিস করবো না অবশ্যই। তার আগে আমি বেসিকটা শেষ করি, ঠিক আছে? এটা হচ্ছে রক্তনালী। রক্তনালীর ভেতরে এগুলো হচ্ছে কোষ, ফোটা ফোটাগুলো হচ্ছে কোষ। কি কি আছে এখানে কোষ তোমরা তো জানোই, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। ক্লিয়ার? প্রত্যেকটায় যদি একটা করে ছোট ছোট ফুটবল হয়, তাহলে ফুটবলগুলো কীভাবে পরিবাহিত হচ্ছে পানির উপরে। তাহলে রক্তের ভেতরে শুধু যে ফুটবলগুলো আছে তা কিন্তু না, পানিও আছে। ক্লিয়ার? তাহলে রক্তের মধ্যে কি আছে? দুইটা জিনিস, একটা কোষ আছে, কোষগুলা কি? এই যে এগুলা। আর কি আছে? পানি আছে। পানিটা কি? পানির একটা নাম আছে, পতে পানি, পতে হচ্ছে প্লাজমা। তাহলে কখনো যদি তোমাকে বলে হোয়াট ইজ প্লাজমা, তাহলে বলবা রক্তের পানি বা তরল অংশটা। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি রক্তে কি শুধু কোষগুলো আছে আর প্লাজমা বা পানিটা আছে? আচ্ছা, তাই কি? যদি শুধুই পানি থাকতো, রক্তকোষ আর শুধুই পানি থাকতো, তাহলে পানিকে আমরা কখনোই প্লাজমা বলতাম না, পানিই বলতাম আমরা, ওয়াটার বলতাম, রাইট? তাহলে নিশ্চয়ই এই পানিটাতে কিছু ভেজাল আছে, যার জন্য তার নাম প্লাজমা হয়েছে। কি কি আছে? আমরা কিন্তু প্রথমে পড়ছি রক্ত কি, টেস্ট কি? লবণাক্ত, তার মানে রক্তে লবণ আছে। আমরা বলেছি রক্তে কি আছে? বর্জ্য আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, হরমোন আছে, অ্যান্টিবডি আছে। খেয়াল করছো?
প্লাজমার মধ্যে এত কিছু আছে। আমি আজকে প্লাজমা সম্পর্কে ডিটেল পড়াবো না, কারণ আজকে যদি ডিটেল পড়ে তোমরা বোর হয়ে যাবা, পরের ক্লাসে পড়াবো। তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে ঠিক আছে, তরল মানে হচ্ছে পানি, পথে পানি, পথে প্লাজমা। রক্তের প্লাজমা কি? পানি। ফোন রাখ। লুক, আমি নিচে একটা কৌশল লিখেছি কিভাবে কি মনে রাখতে হয়। এখানে কিছু তথ্য মনে রাখতে হবে, ঠিক আছে? তুমি প্রথমে রক্ত নিলা কিসে? একটা টেস্ট টিউবের মধ্যে। শরীর থেকে বের করলো রক্ত, এখানে রক্ত চলে আসলো, এই পর্যন্ত রক্ত আছে, এখান নিচ থেকে এখানে, ঠিক আছে? একটা মেশিন আছে এরকম, গর্ত 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 আছে, পুরো টেস্ট টিউব রক্ত সহ ওখানে রাখা হয়, রাখায় ইলেকট্রিসিটি দেওয়া হয়, ওটা দ্রুত ঘোরে। এই মেশিনটার নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল মেশিন, তোমাদের বইয়ে লেখা আছে। ক্লিয়ার? সেন্ট্রিফিউগাল মেশিন। তাহলে সেন্ট্রিফিউগাল মেশিনে যদি আমরা এই রক্তটাকে ঘোরাই, তাহলে ঘোরালে কি হবে? আমরা তো জানি ফুটবল কি থাকে, ফুটবল কি থাকে? ভেসে থাকে, রাইট? তাহলে রক্তের কোষগুলো কি থাকে? ভেসে থাকে। কিন্তু যদি আমরা ঘোরাই, ঘোরানো শেষ হয়, তখন আমরা বলবো বাহ অনেক কাজ করলাম, এখন হাফ ছেড়ে বেঁচে গেলাম, কাজ শেষ। তুমি হাফ ছেড়ে বেঁচে গেলা, ঠিক আছে? হতে হচ্ছে হালকা, হতে হচ্ছে হলুদ, ফর পর ফর আগে প আছে, তাহলে এটা আসলে পতে হচ্ছে প্লাজমা। তাহলে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে হালকা হলুদ রঙের যে জিনিসটা পাবো, তরলটা পাবো, এটা হচ্ছে প্লাজমা, এটা হচ্ছে পানি, পানিটা থাকবে উপরে। ক্লিয়ার? তাহলে প্লাজমার রং কি? হালকা হলুদ, ঠিক আছে? তাহলে ফুটবলগুলো কোথায় গেল? ভেসে থাকার কথা, ফুটবলগুলো এখন নিচে চলে যাবে, এই যে এখানে। এটা কিন্তু একবার প্রশ্ন আসছিল এক ভর্তি পরীক্ষায়, সেটা হলো সেন্ট্রিফিউগাল মেশিনে যদি আমরা রক্তকে ঘুরাই, তাহলে রক্ত কণিকাগুলো কোথায় থাকবে? নিচে থাকবে না উপরে থাকবে? সবাই দিছে উপরে থাকবে। তাহলে সহজ প্রশ্ন, সরি, সহজ প্রশ্ন আসে পরীক্ষায়, ভালো করে দাগাতে পারলে ভালো মার্ক পাবা, ঠিক আছে? আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। তো ঠিক আছে, আমরা এই অংশটা মিশাই দিলাম, শেষ। আমি নিজেও খুব বিরক্তি নিয়ে বা একটু অপেক্ষা নিয়ে সবসময় অপেক্ষা করি যে কবে আমরা গল্পের মধ্যে চলে যাব, কারণ এইটাই হচ্ছে সবথেকে মজার পার্ট বায়োলজির। তো তার আগে তোমরা একটু বলো যে এতক্ষণ যা পড়িয়েছি এখানে তোমাদের মনে কোনো প্রশ্ন আছে কি না, দ্রুত কমেন্টে লেখো, দেন আমরা গল্পে চলে যাব। মরিয়ম জামিরা বলেছ রক্তে বিলিরুবিন কিভাবে টেস্ট করা হয়। এইটা মনে হয় না যে তোমাদের জানার দরকার আছে আজকের ক্লাসে, আমাদের টাইম খুবই কম। কেন ভেসে থাকে? ভেসে থাকার কারণ হচ্ছে রক্ত কণিকাগুলো আসলেই হালকা, ঠিক আছে? তো যখন রক্তগুলো প্রবাহিত হয়, যখন রক্তগুলো এরকম প্রবাহিত হয়, আমরা ভাবি যে রক্তের কণিকাগুলো এরকম ভেসে থাকবে উপরে, ব্যাপারটা আসলে তা না, চারদিকেই আছে। যেহেতু এই পাইপটা হচ্ছে গোলাকার পাইপ, তাহলে মাঝখানে আছে, উপরে নিচে ডানে বামে সব জায়গায় আছে। তাহলে উপর নিচ বলে সেখানে আছে। এখানে ভারী হচ্ছে পানি অংশটা। পানি অংশটা কেন ভারী? পানিতে আয়ন আছে, ভারী হওয়ার কথা। পানিতে অ্যান্টিবডি আছে, মানে রাসায়নিক পদার্থ, পানিটাই ভারী হওয়ার কথা। পানিতে হরমোন আছে, এটাও রাসায়নিক পদার্থ, তাহলে পানিটাই ভারী হওয়ার কথা, রাইট? তাহলে এগুলো কী হবে? হালকা।
ভাইয়া সেন্ট্রিফিউগাল মেশিনের উপরের অংশটা কি? আমি তোমার প্রশ্ন বুঝতে পারিনি। লসিকা কি রক্তের অংশ? ঘটনা হচ্ছে আমরা যখন যে টপিকে যাব তখন সেই টপিকটা খুব ভালো করে পড়বো। চিন্তা করো না, আমি যখন লসিকা পড়াবো তখন আমি বিস্তারিত বলবো এই সম্পর্কে। লসিকা সম্পর্কে তোমার মনের মধ্যে কোনো প্রশ্নই থাকবে না, ঠিক আছে? তাহলে এই প্রশ্নগুলো আমরা বাইরে রাখি। সেন্ট্রিফিউগাল মেশিনের উপরের অংশের নাম কি, এগুলো এখানে জানার দরকার নাই। সরি, ব্রেক নিতে বলতেছো তুমি? আচ্ছা, তোমরা কি একটা ছোট ব্রেক চাও? ব্রেকের পর আমরা পড়াবো নাকি শুরু করবো আমরা গল্পটা? ওকে। অণু চক্রিকা, এটার আরেকটা নাম হচ্ছে থ্রোম্বোসাইট। এখন প্রশ্ন হচ্ছে, গল্প শুরুর আগে আমাদের শুধু এইটুকু জানতে হবে কেন এর নামটা এরকম, রাইট? তাহলে আমি বলবো, তোমরা মনে রাখবা, কারণ এই শব্দগুলো বারবার আসে। সেটা হলো থ্রোম্বোসাইট। সাইট মানে হচ্ছে সেল। তোমরা তো জানোই সেল মানে হচ্ছে কোষ। তাহলে এটা একটা কোষ, যদিও এটাকে কোষ বলে স্বীকার করা হয় না, ঠিক আছে? তাহলে এটা একটা কোষ। 2 নম্বর হচ্ছে থ্রোম্বো। থ্রোম্বো শব্দটার আসে থ্রোম্বাস। থ্রোম্বাস শব্দের অর্থ হচ্ছে দলা বা পিণ্ড। দলা বা পিণ্ড। খেয়াল করে দেখবা, যখন আমাদের রক্তনালীতে কেটে যায় তো রক্ত বের হচ্ছে ওখান থেকে ফিন, তাহলে অনুচক্রিকায় তো যায় রক্তটা জমাট বাঁধাইতে, রাইট? তাহলে জমাট যদি বাঁধে, শেষে কিন্তু পিণ্ড হয়ে যাচ্ছে। তাহলে পিণ্ড হয় যে কোষগুলো বা থ্রোম্বাস তৈরি করে যে কোষগুলো, তাদেরকে বলা হয় থ্রোম্বোসাইট। ক্লিয়ার? এই জন্যই দেখবা রক্ত জমাট বাঁধার পর কেটে গেছিলো, ভালো হয়ে গেছে, তারপর ওখানে একটা দলা থেকে যায়। তাহলে এইটাই কি? থ্রোম্বোসাইট। ওকে, শেষ। এবার অণু। অণু মানে হচ্ছে ক্ষুদ্র, চক্রিকা মানে হচ্ছে চক্রাকার। চক্রাকার বস্তু। ক্লিয়ার? তো অণুচক্রিকা হচ্ছে এরকম চক্রাকার বস্তু, চাকতির মতো, রাইট? লুক, চাকতির মতো। আমাদের বাড়িতে কিন্তু দেখবা গ্লাসটা চাকতির মতো নয়, পাতিলটা চাকতির মতো নয়, পাতিলে যে আমরা চামচগুলো ব্যবহার করি এগুলো চাকতির মতো নয়। কোনটা চাকতির মতো? প্লেটগুলা, রাইট? তাহলে চাকতির মতোই মানে হচ্ছে প্লেট। প্লেট থেকেই আসে প্লাটিলেট। ক্লিয়ার? তাহলে চাকতির মতো আরেক, তাহলে এরা হচ্ছে চক্রাকার বস্তু বা চাকতির মতো। চাকতির মতো মানে হচ্ছে চ্যাপ্টা। প্লেট, প্লেট থেকেই প্লাটিলেট। তাহলে অনুচক্রিকার আরেকটা নাম কি? প্লাটিলেট। খেয়াল করে দেখো, আছে মানুষের বা প্রাণীদের কিছু কৃমি আছে, এই কৃমিগুলো চ্যাপ্টা, শরীরগুলো চ্যাপ্টা, মানে এরকম গোলাকার না, এটা পুরোটা দৈর্ঘ্য, মানে প্রস্থচ্ছেদ যদি আমরা করি বা কাটি তাহলে গোলাকার পাবো, দেখা যাবে যে ওটা চ্যাপ্টা এরকম। তাহলে ওই সব কৃমিকে বলা হয় চ্যাপ্টা কৃমি। নাম হচ্ছে প্লাটি হেলমিনথিস। ওই দেখো, ওখানেও প্লাটি আছে, এখানেও প্ল্যাটি আছে। বোঝা গেল? তাহলে প্লাটি মানে কি? প্লেটের মতো। প্লেট মানে কি? চ্যাপ্টা। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো এই পর্যন্ত। তাহলে এবার আমরা চলে যাই অনুচক্রিকায়। সব আমরা মুছে ফেললাম। অণুতে হচ্ছে অনুরাধা। তাহলে এটা ছেলেদের নাম না মেয়েদের নাম? মানে
যারা ফ্রি ক্লাস করে আমাদের প্রথম কোর্সে ভর্তি হয়েছে তারা ভাববে ভাই শুধু আপনি মেয়েদেরই গল্প বলেন, থেলা মাছও মেয়েদের গল্প ছিল, আরও একটা ছিল না আমাদের মেয়েদের গল্প, মলাস্কা ছিল মেয়েদের গল্প, এটাও মেয়েদের গল্প। তো তোমাদের ফ্যামিলিতে যদি তোমাদের গার্ডিয়ানরা যদি প্রেশার দেয় তোমাদের স্যার শুধু মেয়েদের গল্প বলে, একটু বোঝাবা যে শুধু মেয়েদের গল্প না, সামনে ছেলেদেরও গল্প আছে, ঠিক আছে? ওকে, তাহলে অনুচক্রিকা যদি পড়ো একটা মেয়ের কথা জাস্ট মনে রাখবা, এই মেয়েটা হচ্ছে দরিদ্র। অনুচক্রিকা থেকে আসে অনুরাধা, অনুরাধা হচ্ছে মেয়েদের নাম, যে হচ্ছে দরিদ্র। দরিদ্র হলে তার কি কি বৈশিষ্ট্য থাকবে, সে কি কি কাজ করবে, এইটাই হচ্ছে অনুচক্রিকার বৈশিষ্ট্য, অনুচক্রিকার কাজ। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কাজগুলো আসে, ঠিক আছে? 1, যে দরিদ্র, ধরা যাক এটা হচ্ছে অনুচক্রিকা, সে যদি দরিদ্র হয় তার কি চেহারা সুরত সুন্দর হবে? আমরা একটু রেসিজমের মতো করে চিন্তা করি, তোমরা অন্যভাবে নিও না। যারা একটু টাকা পয়সা একটু ভালো ফ্যামিলিতে থাকে তাদের স্কিনটা একটু গ্লো করে, একটু শাইনি থাকে, একটু ভালো থাকে, রাইট? তাহলে দরিদ্র হলে যেটা হয়, জাস্ট টাকার অভাবে কিংবা একটু চর্চার অভাবে, রূপচর্চার অভাবে সুন্দর হতে পারছে না। তাহলে আমরা চিন্তা করি এ দরিদ্র, রাইট? তাহলে দরিদ্র হলে এর শেপটা কি গোলাকার হবে? এরকম হচ্ছে। আরেকটা যদি অনুচক্রিকা তুমি নিয়ে আসো দেখবা ওটা এরকম দেখতে, আরেকটা যদি আনো এরকম দেখতে। তাহলে এখন বলো তো সবগুলো কি নিয়ত আকার বা একই আকার? না। তাহলে দরিদ্র হওয়ার এই এক সমস্যা, তাহলে অনিয়ত আকার। 2 নম্বর হচ্ছে সাইটোপ্লাজম। আচ্ছা, এই ছবিটা দেখে মনে হচ্ছে না সে যদি ধনী হতো তাহলে সে গোলাকার থাকতো? যেহেতু সে দরিদ্র হয়েছে তার মানে টুকরা টুকরা করে ভেঙে ভেঙে গেছে। যদি ভেঙে ভেঙে চলে যায় তাহলে যে ভেতরে যে সাইটোপ্লাজমগুলো থাকে, মানে জেলির মতো যে জিনিসটা থাকে, এইটা কি একটু কমে যাবে না? তাহলে আমরা বলতে পারি না সাইটোপ্লাজম অল্প? সাইটোপ্লাজম অল্প। ওকে, এবার আসি আমরা প্রধান জিনিসে, যে দরিদ্র তার আবার নিউক্লিয়াস কি? যে দরিদ্র তার আবার নিউক্লিয়াস কি? তার নিউক্লিয়াস থাকবে, সব থেকে দামি জিনিসটা নাই। তাহলে এখন বলো তো অনুচক্রিকা নিউক্লিয়াস আছে? নাই, নিউক্লিয়াস বিহীন। তোমরা কি সবাই বুঝতে পারছো আমার গল্প? সবাই কি বুঝতে পারছো এই পর্যন্ত? আচ্ছা, একটা কথা বলি তোমাদের, এদিকে ক্লিন তো অনেকেরই সমস্যা হচ্ছে না, যাদের ব্লার হচ্ছে আমি কিন্তু দেখতে পাচ্ছি, আমার সামনে লোক আছে, যখনই ব্লার হয় তখনই আমাকে বলে ব্লার, তাহলে আমি তখন থেমে যাব। তাহলে বারবার ব্লার কমেন্ট করার দরকার নেই। 2 নম্বর হচ্ছে জুম অ্যাপে ক্লাস হবে না ফেসবুক লাইভে ক্লাস হবে, কোনটা ভালো হবে এটা আলোচনা করার জায়গা এটা না, রাইট? তাহলে আমি কি বলছি এইটা শোনো। আমার ক্লাসের একটা স্পেশালিটি হচ্ছে, এটা অহংকার, আমার ক্লাসের একটা স্পেশালিটি হচ্ছে তুমি জাস্ট কানে শোনো, তারপরে তুমি অনেক কিছু বুঝতে পারবা, ইভেন তুমি বোর্ড যদি নাও দেখতে পাও। সামনাসামনি ক্লাস হলে তুমি খুব ভালো দেখতে পাইতা, ভালো শুনতে পাইতা। অনলাইনে যেহেতু ক্লাস, কিছু লিমিটেশন থাকবেই। তো তুমি যদি কমেন্ট করো সবাই কিন্তু ওগুলো নিয়ে ব্যস্ত থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি যতদূর পড়াইছি এটা পর্যন্ত ক্লিয়ার তোমাদের কাছে? আচ্ছা, নেটওয়ার্কের কি সমস্যা? ব্লার হয়ে গেছে? হ্যাঁ,
আটকে আছে, ভিডিও ক্যান্ট প্লে, এগুলো কেন আসছে? হুম, সরি। আচ্ছা, আমরা প্রত্যেকদিন ক্লাসের সময়, তো যেহেতু ডেটা প্রবলেম করছে, এটা আসলে আমাদেরও হাত নাই এটার উপরে, তো আমরা একটা 5 মিনিটের ছোট ব্রেক নিব। ব্রেক শেষে এসে আমরা গল্পটা শেষ করব, গল্পটা শেষ করে আমরা ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, 5 মিনিট। সব জায়গায় সেম। সব জায়গায় যে আমাকে একটা স্পিড চেকের জন্য দিলাম, এটা হচ্ছে ডাটা যাচ্ছে মোবাইল ডাটা, মানে ওয়াইফাইয়ের সমস্যা, মোবাইল ডাটাতে সমস্যা, দুইটাতে সমস্যা। কিন্তু মোবাইল ডাটাতে সমস্যা হচ্ছে যাচ্ছে এতক্ষণ গেছে, অথচ সেটা একটা চলে আসে। দেখেন অবস্থা স্পিডের। আমার না কিছু করার নেই তো। try our best.
আসসালামু আলাইকুম। আমরা একটা 5 মিনিটের ব্রেক নিয়েছিলাম, আমরা আবার চলে আসছি। তো এই মুহূর্তে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে, তোমরা কি সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ? আসলে নেটওয়ার্কের উপর আমাদের কিচ্ছু করার নেই, সারা দেশেই সেম অবস্থা। ফোনের নেটওয়ার্কের যে প্রবলেম, হাই স্পিড ব্রডব্যান্ড কানেকশান, এটারও সেম প্রবলেম, কিছুই করার নাই আমাদের। আচ্ছা, এখন ক্লিয়ার আছে। ব্লার হলে আমি আবার থেমে যাব, সমস্যা নাই। তোমাদের যে ক্লাসের টাইমটা নষ্ট হচ্ছে 12টা ক্লাসের, আমি এটা পোষায় দিব, প্রয়োজনে আমরা এক্সট্রা আরও একটা ক্লাস নেব, ঠিক আছে? তো টেনশনের একদম কিছু নাই। অনুচক্রিকা হচ্ছে অনু, অনু মানে হচ্ছে অনুরাধা। অনুরাধা হচ্ছে একটা মেয়েদের নাম। এই মেয়েটা হচ্ছে দরিদ্র। দরিদ্র হওয়ার কারণে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে তার আকারটা হচ্ছে অনিয়তাকার, মানে যতগুলো অনুচক্রিকা আমরা পাবো সবগুলো দেখতে আলাদা আলাদা, কোনোটাই একরকম নয়, ঠিক আছে? কেন একরকম নয়, কেন অনিয়তাকার, এইটা আমরা কিছুক্ষণ পরে দেখব, ওকে? যেহেতু সে দরিদ্র, তাহলে তার শরীরে যে সাইটোপ্লাজম আছে এটার সংখ্যা বা পরিমাণ অল্প, ঠিক আছে? এরপর হচ্ছে নিউক্লিয়াসবিহীন। যারা ধনী তাদের নিউক্লিয়াস থাকবে, কেন্দ্রিকা থাকবে। যারা দরিদ্র তাদের আবার নিউক্লিয়াস কিছু, রাইট? বাট একটা জিনিস চিন্তা করো তো, ছেলে না মেয়ে সে? তাহলে মেয়ে হলে যে ব্যাপারটা চলে আসে, পর্দা করার ব্যাপার চলে আসে। তাহলে এই তিনটা এরকম হলেও তার শরীরে কিন্তু ঠিকই পর্দা আছে বা ঝিল্লি আছে, ঠিক আছে? তো আশা করছি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। এখন পর্যন্ত ভিডিও ক্লিয়ার আছে। তাহলে আমরা আবার নেক্সট স্টেপে চলে যাই। সেটা হলো, সে যতই দরিদ্র হোক, যাই হোক না কেন, তারও তো নিশ্চয়ই একটা বাবা আছে, রাইট? সে যতই দরিদ্র হোক না কেন, বাবার কাছে কিন্তু আমি বলেছিলাম মলাস্কার ক্ষেত্রে, মেয়েরা হচ্ছে প্রিন্সেস। মেয়েদের যা লাগবে, মেয়েদের যা করতে হবে, বাবারা এটা দেওয়ার জন্য সবসময় উন্মুখ হয়ে থাকে। দ্যাট মিনস হচ্ছে বাবাদের মনটা আকারে অনেক বড়, রাইট? তাহলে ধরা যাক এইটা হচ্ছে অনুচক্রিকার বাবা, ঠিক আছে? যতই দরিদ্র হোক না কেন, অনুচক্রিকার বাবার মনটা ছোট না বড়? বিশাল বড়। অনুচক্রিকার বাবার মনটা বিশাল বড়। তাহলে তার বাবার নাম কি আমরা খুঁজে বের করবো এখন এখান থেকে। লুক, এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা নিউক্লিয়াস, পুরোটা মিলেই হচ্ছে একটা কোষ। যেহেতু নিউক্লিয়াসটা আকারে বড়, আমরা যেগুলো ছোট সেগুলোকে বলি মাইক্রো, যেগুলো আকারে বড় এগুলোকে বলি আমরা মেগা, রাইট? মেগা। তাহলে অনুচক্রিকার বাবার নাম কি? মেগা নিউক্লিয়াস কোষ, ঠিক আছে? তো এই টাইপের তো কোনো কোষের কথা বায়োলজিতে বলা যাবে না। তো নিশ্চয় তার একটা শুদ্ধ সহি একটা নাম আছে, আমরা এখন এখান থেকেই পাবো। মেগা মানে হচ্ছে মেগা। তোমরা জানো নিউক্লিয়াসকে বলা হয় ক্যারিয়ন। ক্যারিয়ন, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, ওকে? কোষ মানে হচ্ছে সাইট। তাহলে পুরো নাম হয়ে যাচ্ছে মেগা ক্যারিয়ন সাইট। আরও যদি আমরা সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে মেগা ক্যারিও সাইট। তাহলে এখন বলো তো, অনুচক্রিকার বাবার নাম কি? মেগা ক্যারিওসাইট। অনুচক্রিকা কোথা থেকে উৎপন্ন হয়? মেগা ক্যারিওসাইট থেকে উৎপন্ন হয়। এটা কি? এটা একটা কোষ, ওকে? তাহলে তার বাবার বাড়ি কোথায় আমাদের এটা একটু দেখতে হবে। আমি এই ছবিটা মিশাই দিচ্ছি। এই বাবার বাড়ি কোথায়? আমরা জানি আমাদের শরীরে রক্ত উৎপন্ন হয় আমাদের শরীরে যে হাড্ডিগুলো আছে এগুলার ভেতর থেকে। তাহলে হাড্ডিগুলার বাইরেকে বলে আমরা কর্টেক্স বা বাইরের দিক, এই শব্দটা ভুলে যাও। ভেতরেটাকে বলি আমরা মেডুলা বা মজ্জা, তাই না? যদি কখনো বলা হয় একটা নারকেলের নারকেল ফল, এইটার মজ্জা কি?
নারকেলটার ভেতরে যে খাবারটা আছে এটাকে বলা হয় মজ্জা, তাহলে ভেতরের অংশটাকে বলা হয় মজ্জা। ঠিক আছে, তাহলে মেগাক্যারিওসাইট থাকে কোথায়? অস্থির মজ্জায় থাকে। ক্লিয়ার? এখন বলতো রক্ত লাল না নীল? লাল। তাহলে অস্থি মজ্জাগুলোর রং হচ্ছে লাল। তাহলে আমাদের যে হাড্ডি আছে বা অস্থি আছে তার ভেতরে লাল অস্থি মজ্জা আছে। এখানে যে একটা কোষ আছে ওই কোষটার নিউক্লিয়াসটা আকারে বড়, এই জন্য কোষটাকে বলা হয় মেগাক্যারিওসাইট। অস্থির ভেতরে আছে। সুবি ভাই বোঝা গেল? এখন ওখান থেকে উৎপন্ন হয় অনুচক্রিকা। লাল অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট থেকে অনুচক্রিকা উৎপন্ন হয়। এটা ইন্টারেস্টিং ব্যাপার, দেখো এটা কোথাও পাবা না, সেটা হচ্ছে এটা একটা মেগাক্যারিওসাইট। এটা থেকে কিভাবে অনুচক্রিকা উৎপন্ন হয় সেটা হলো এটা ভেঙে যায়, বাবা টুকরো টুকরো হয়ে যায়, হওয়ার পর আমরা পাই বিভিন্ন টাইপের অনুচক্রিকা। একটা মেগাক্যারিওসাইট যদি ভাঙে তাহলে আমরা 10,000 অনুচক্রিকা পাই। এখন দেখো তো এই শব্দগুলা কেন আসছে তুমি কিন্তু নিজেই বাইর করতে পারবা। এটা যদি ভেঙে যায় তাহলে নিউক্লিয়াসটা থাকবে ভেতরের? থাকবে না। দেখো এই কিন্তু নিউক্লিয়াস বিহীন, 1। 2 নম্বর হচ্ছে এটা যদি ভেঙে যায় তাহলে সমস্ত যে সাইটোপ্লাজমটা ছিল তাহলে ভাগ ভাগ করে যাবে না? তাহলে এগুলোর কি সাইটোপ্লাজমগুলো একটু কমে গেল না? এই জন্যই বলা হয়েছে সাইটোপ্লাজম অল্প। যেহেতু একটা ইট ভেঙে আমরা খোয়া পাই বা টুকরা পাই, কোনো টুকরার সাথে কোনো টুকরার মিল নাই, ঠিক তেমনি একটা মেগাক্যারিওসাইট যদি ভেঙে যায় তাহলে যে অনুচক্রিকাগুলো আমরা পাই একটার সাথে আরেকটার মিল নাই। এই জন্যই বলা হচ্ছে অনিয়তাকার, মানে একই আকার নয়। ওকে, শেষ। ভিডিও এখন পর্যন্ত ক্লিয়ার আছে, আমাদের উপর ঈশ্বরের আশীর্বাদ আছে। লোক আমরা কিন্তু শেষ করে ফেলছি। এখন আমরা কি দেখব সেটা হলো অনুচক্রিকার একটা নাম্বার খুব পছন্দ, 150, 300, 200। ভালো করে খেয়াল করো, 200টা আমি নিচে রাখছি। ওকে, 200তে হচ্ছে 200 বিলিয়ন। দৈনিক কতগুলো অনুচক্রিকা উৎপন্ন হয়? 200 বিলিয়ন। ক্লিয়ার? 20,000 কোটি দৈনিক উৎপন্ন হয়। শেষ। এর পেছনে আমরা সংখ্যা দেই 1, 2, 3, কত হলো? 1.5 লাখ। তাহলে এটা হবে 3 লাখ। 1.5 থেকে 3 লাখ অনুচক্রিকার সংখ্যা। প্রত্যেক ml রক্তে, তাহলে আমরা যদি 1 ml রক্ত নিই, 1 ml রক্ত নেই, সেখানে যদি আমরা দেখি অনুচক্রিকা কয়টা আছে পাবো 1.5 থেকে 3 লাখ। ঠিক আছে, শেষ। প্রত্যেক দিন কতগুলো অনুচক্রিকা উৎপন্ন হয়? 200 বিলিয়ন। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই পর্যন্ত সব ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাও, দেন আমরা কাজে চলে যাব। আবার ব্লার হয়ে গেছে। আচ্ছা, ব্লার কেটে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো এই পর্যন্ত। যাদের সমস্যা হয়েছে কমেন্ট করতে গিয়ে বুঝতে পারো নাই, তারা এক কাজ করবা, ভিডিওটা আবার ওই অংশটুকু দেখবা, দেখলে বুঝতে পারবা। ঠিক আছে, ওকে।
আমরা একটু কাজ দেখবো এবার। তোমরা তো জানোই অনুচক্রিকা কোথাও কেটে গেলে রক্তপাত বন্ধ করে। কিভাবে রক্তপাত বন্ধ করে, ওখানে গিয়ে কি করে, ঘটনা শেষ হয়ে গেলে কি করে, এইটাই হচ্ছে তার কাজ। ঠিক আছে, আমরা এতদিন একটা লাইন জানতাম যারা ক্লাস 10 থেকে কেবল ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আসছো। আজকে আমরা দেখব আরও ডিপলি পুরো ব্যাপারটা ক্লিয়ার করে। লোক, ধরা যাক একদিন অনুচক্রিকার বাবার হাত কেটে গেছে। ঠিক আছে, এখন অনুচক্রিকা কি করবে? দূরে থাকবে না দৌড়ে আসবে? দৌড়ে আসবে। সে আসবে, কারণ তার বাবার হাত কেটে গেছে, তার বাবাকে ঘিরে অনেকগুলো মানুষ আছে। সে এসে বলবে সরে যান, সরে যান। এসে সে কি করবে? হাতটাকে চেপে ধরবে। রাইট, রক্ত পড়তেছে না বাবার হাত দিয়ে, চেপে ধরবে। চেপে ধরা মানে কি? সংকুচিত করা না প্রসারিত করা? সংকুচিত করা বা সংকোচন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে গল্পের শুরুতে হচ্ছে বাবার হাত কেটে গেছে, অনুচক্রিকা ছুটে আসছে, এসে সবাইকে বলতেছে সরে যান। গিয়ে তার বাবার যেখানে রক্ত পড়ছে চেপে ধরে বা সংকোচন করছে রক্ত আটকানোর জন্য। ঠিক আছে। 2, রক্ত কোনোভাবেই আটকাতে পারছে না, এখন কি করবে? রক্ত কোনোভাবে আটকাতে পারছে না, এখন কি করবে? মানে অনেক রক্ত বের হচ্ছে, তখন সে কী করবে? কোনো একটা জিনিস টিপে নিয়ে ওটা দলা পাকাবে। দলা পাকায় ওখানে সিপির মতো বন্ধ করে দেবে, এটাকে বলে প্লাগ। রাইট, তাহলে এবার কি করবে? সে প্লাগ দিয়ে বন্ধ করে দেবে। প্লাগ দিয়ে বন্ধ করবে। 3, শেষ। এখন সে যখন প্লাগ দিয়ে বন্ধ করছে তখন আশেপাশের মানুষকে বলবে আমার বাবার হাত কেটে গেছে, আপনারা একটু আসেন, আমাকে একটু হেল্প করেন। সবাই মিলে তখন একসাথে কাজ করার চেষ্টা করে তার বাবার হাত কাটা আটকানোর জন্য। রাইট, হাত কেটে গেলে রক্ত পড়ছে, আমাদের কাজ কি? রক্তটা জমাট বাঁধায় দিতে হবে না? তাহলে জমাট বাঁধানোর জন্য সবাইকে বলবে, তাহলে দল বেঁধে জমাট বাঁধাবে। ওকে। 4, তাহলে মোটামুটি রক্তপাতটা একটু থেমে গেল, বাবার ওই জায়গায় ব্যথা করছে না। তাহলে ব্যথার জন্য কি করবে? ব্যথা কমাবে, ওষুধ দিবে, ব্যথা কমাবে। এরপর হচ্ছে কেন কেটে গেছে? নিশ্চয়ই কোনো কিছু দ্বারা আঘাত খাইছে, ওখানে অ্যাক্সিডেন্ট করছে, তাহলে ওখানে ময়লা জমে আছে না, ভাইরাস ব্যাকটেরিয়া আসছে না, তাহলে ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দিতে হবে না? তাহলে এবার সে ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেবে। ভাইরাস ব্যাকটেরিয়া ধ্বংস। ওকে। 6, তাহলে প্রথমে এসে সবাইকে সরিয়ে দিল, সংকোচন করলো, সংকোচনের মাধ্যমে রক্তপাত বন্ধ হচ্ছে না, প্লাগ লাগাই দিল। এরপর হচ্ছে সবাইকে বলছে একটু সাহায্য করেন, তাহলে দল বেঁধে রক্ত জমাট বাঁধানোর ট্রাই করছে, এখন রক্ত জমাট বেঁধে গেছে। এরপর সে কী করে? বাবার ওই জায়গায় ব্যথা করছে, ব্যথা কমানোর ওষুধ দিবে, ওখানে ভাইরাস ব্যাকটেরিয়া বা ময়লা লেগে আছে, ময়লাগুলো পরিষ্কার করবে। ওকে। এখন রক্তনালীটা যেটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ওটা ঠিক করতে হবে না? তাহলে ক্ষতিগ্রস্ত রক্তনালী ঠিক করবে। ক্ষতিগ্রস্ত রক্তনালী সংস্কার করবে। ওকে, আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছো। সব কমপ্লিট। হাতের মধ্যে সিপি লাগাই দিছিল, মানে প্লাগ লাগাই দিছিল, রক্তপাত সব কিছু বন্ধ হয়ে গেছে, যে রক্তনালীগুলো ক্ষতি হয়েছিল ওগুলো ঠিক করছে। করা শেষে এখন কি করবে? এইগুলো খুলে নিতে হবে না, এগুলো সরাইতে হবে না? তাহলে যে দলাটা ওখানে লাগানো ছিল ওইটা সরাই ফেলবে। তাহলে জমাট বাঁধা যে প্লাগটা আছে, এই যে প্লাগ লাগাইছিল, জমাট বাঁধা প্লাগ সরিয়ে দিবে। এটা একটা জাস্ট গল্প, এগুলো আমি আবার ব্যাখ্যা করব। এই হচ্ছে ঘটনা।
তাহলে দল সব কিছু ঠিকঠাক হওয়ার পর যদি প্লাগটাকে সরাই দেয় তাহলে রক্তপাতের বন্ধ হয়ে গেল, সব কিছু ঠিক হয়ে গেল, আর কোনো সমস্যা নাই। ওকে, আশা করছি সবাই পর্যন্ত বুঝতে পারছো। 8 নাম্বার কাজটা আমরা একটু পরে পড়বো, আগে আমরা প্রথম 7টার ব্যাখ্যা শুনবো। তার আগে বলো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি যেগুলো বলছি এগুলো কি বুঝতে পারছো তোমরা? মাওলা ফারদিন, মাহিমা ফেরদৌসি, রাফিদ হোসেন শিহাব, আল মামুন, সবাই বুঝতে পারছো। তো বায়োলজির সবথেকে মজার জায়গাটা হচ্ছে ব্যাখ্যা। এখন আমরা ব্যাখ্যা শিখবো, এগুলো আসলে কি জিনিস, কেমনে কি করতেছে এটা জানতে হবে। ঠিক আছে, তাহলে এক এক করে আমরা দেখি। এবার প্রথম কি ছিল? বাবার হাত কেটে গেছিল, সবাইকে এসে বলতেছে সরে যান, সরে যান। সরে যান থেকে হচ্ছে সেরোটোনিন। সেরোটোনিন শব্দটা জাস্ট মনে রাখার জন্য আমি এই গল্পটা বললাম। সরে যান, আমার বাবার হাত কেটে গেছে, আমি এখন চাপ দিয়ে রক্ত আটকাবো। সরে যাওয়া মানে হচ্ছে সেরোটোনিন। তাহলে এটা একটা রাসায়নিক পদার্থ যেটা কি করে, রক্তনালিকাটাকে সংকোচন করে। তাহলে রক্তনালিকাটা কেটে গেছে, যদি সংকোচন করে রক্তপাত বন্ধ হবে না? তাহলে সেরোটোনিন ক্ষরণ করে রক্তনালিকার সংকোচন ঘটায়, তাহলে রক্তপাত বন্ধ হয়ে যায়। তাহলে ছোট কাটা যদি হয় তাহলে কিন্তু এই পর্যন্তই ঘটে। ওকে, শেষ। তাহলে আমরা একটার ব্যাখ্যা পেলাম। 2, প্লাগ। অনুচক্রিকা দেখতেছে যে কোনোভাবে রক্তপাত বন্ধ হচ্ছে না, তখন সে কী করে, একটা দলা পাকায় বন্ধ করে দেয়। এখন বলো তো, অনুচক্রিকার কি হাত পা আছে? আছে নাকি? সে কি লাস ফার্মায় গিয়ে ওষুধ দিয়ে আসবে, এসে দলা পাকায় বন্ধ করে দেবে? দিবে না। তাহলে অনুচক্রিকাগুলো বলবে কি, চারপাশে যত অনুচক্রিকা আছে সবাই একসাথে হবে, হয়ে একটা দলা হয়ে যাবে না? এই দলাটা ওই ছিদ্রপটটা যেটাতে রক্ত বেরোচ্ছে ওখানে আটকে থাকে। তাহলে কিসের এটা প্লাগ? অনুচক্রিকার প্লাগ, রাইট? তাহলে অনুচক্রিকা মানেই তো হচ্ছে প্লাটিলেট। প্লাটিলেট প্লাগ। ক্লিয়ার? তো আজকে লাইভ ক্লাস শেষ মুহূর্তে আমি এটার ব্যাখ্যা দিব। প্লাটিলেট প্লাগ কি করে, এটা কিন্তু পরীক্ষায় আসে, এই শব্দটা বারবার বায়োলজিতে আসে, আমি একটু পরে বলছি। এখানে আমি স্টার মার্ক দিয়ে রাখলাম। ওকে, এই পর্যন্ত। দেখো, দল বেডে জমাট বাঁধাবে। রক্ত জমাট বাঁধা মানে কি? ব্লাড ক্লটিং। ব্লাড ক্লটিং বা রক্ত জমাট বাঁধা। দল বেঁধে মানে অনেকেই আছে, রাইট? অনেকেই আছে মানে কি, তোমরা তো জানোই যে রক্ত জমাট বাঁধাতে প্রায় 13টা ফ্যাক্টর একসাথে কাজ করে। তো কিছু ফ্যাক্টর আছে যেগুলো অনুচক্রিকা নিজের শরীর থেকে ক্ষরণ করে, তাহলে সে ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে যেগুলা রক্ত জমাট বাঁধে। ঠিক আছে, এবার চলে আসি আমরা 4 নম্বরে, ব্যথা কমাবে। কিভাবে ব্যথা কমায়? অনুচক্রিকার তো ব্যথা কমানোর কোনো ক্ষমতা নাই। তাহলে আমাদের শরীরে যদি রোগ হয়, ব্যথা করে, তাহলে আমরা 3 ধরনের রক্তকণিকা আছে। কাকে ডাক দিব? সমস্যা চলছে অনুচক্রিকার, কাকে ডাক দিব? লোহিত কণিকাকে। সে ব্যথা কমায়? কমায় না। কাকে ডাকবো? শ্বেতকণিকাকে। শ্বেতকণিকাকে ডাকবো। তোমরা তো জানোই শ্বেতকণিকা বিভিন্ন ধরনের আছে, নিউট্রোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, আরও আছে। তো সে প্রথম কি করে, নিউট্রোফিলকে ডাকে। নিউট্রোফিল কাকে ডাকে? মনোসাইটকে ডাকে। এই মনোসাইটে আসলে ব্যথাটা কমিয়ে দেয়। ঠিক আছে, এখানে বইয়ের মধ্যে লেখা আছে ম্যাক্রোফেজ। মনোসাইটগুলো যখন আকারে বড় হয়, ভেতরে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, তখন ওটাকে ম্যাক্রোফেজ বলে। এটা আমরা আবার পাবো, এই জন্য বিস্তারিত পড়াচ্ছি না। তাহলে খেয়াল কর, ব্যথা কমানোর জন্য কিন্তু সে শ্বেতকণিকার সাহায্য নিল। কেমনে ডাকে এরা? এদেরকে কেমনে ডাকলো? সাবাস। অনুচক্রিকা একটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করবে, এইটার গন্ধে গন্ধে নিউট্রোফিল আসবে। এবার নিউট্রোফিল কিছু একটা ক্ষরণ করবে, যেটার গন্ধে গন্ধে আসবে মনোসাইট, এসে ব্যথাটা কমিয়ে দেবে।
ওকে, শেষ। এবার চলে আসি আমরা ভাইরাসে। ভাইরাস ব্যাকটেরিয়া ধ্বংস করে, এটা জানার দরকার নেই, মনে রাখবা জাস্ট যে প্লাটিলেট ব্যাকটেরিয়া, ভাইরাস, কার্বন কণা এগুলোকে ধ্বংস করে দিতে পারে। ওকে, বাকি রইল কয়টা? 2টা। ক্ষতিগ্রস্ত রক্তনালী সংস্কার করে। লুক, তোমরা এদিকে দেখো, রক্তনালী, পানি একটা পাইপের ভেতর দিয়ে যায় না বাইরে দিয়ে যায়? হ্যাঁ, ভেতর দিয়ে যায়। তাহলে সংস্কার যদি আমরা করি, ভেতরে করব না বাইরে করব? এই যে ভেতরের দেয়ালটাকে করব আমরা, ভেতরের আবরণটাকে সংস্কার করে ঠিক করে দেব, রাইট? এবার চলে আসি আমরা আবরণ। আবরণের নাম হচ্ছে এপিথেলিয়াম। এপি মানে হচ্ছে বাইরে, এটা মনে রাখো, এটা বারবার আসবে। এপি মানে হচ্ছে বাইরে, থেলিয়াম মানে হচ্ছে আবরণ। আসলে থেলিয়াম শব্দটার হচ্ছে মূল অর্থ হচ্ছে নিপিল বা স্তনবৃন্ত, বাট আমরা এখানে জেনে রাখবো থেলিয়াম মানে হচ্ছে আবরণ। তাহলে এপিথেলিয়াম মানে কি সুবি ভাই? এপিথেলিয়াম মানে বাইরের আবরণ, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে আমরা কোন আবরণ ঠিক করছি, বাইরের না ভেতরের? ভাই বললা আমরা কি এটা ঠিক করতেছি? ভেতরেরটা করতেছি। তাহলে আমরা এপিথেলিয়াম শব্দের এপি মানে তো বাইরে, তাহলে এপিটা আমরা কেটে দিব না? কি করবো এবার? অ্যান্ডোথেলিয়াম। অ্যান্ডো মানে হচ্ছে ভেতরে, তাহলে রক্তনালীর ভেতরের দেয়ালকে বলা হয় অ্যান্ডোথেলিয়াম। খুব ভালো করে মনে রাখবা, রক্তনালীর ভেতরের আবরণ। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা কোথায় গিয়ে শেষ করলাম? এই জায়গায়। তাহলে এই লাইনটা আসলে হবে এরকম: ক্ষতিগ্রস্ত অ্যান্ডোথেলিয়াম সংস্কার করে। ঠিক আছে, শেষ। এবার চলে আসি রক্ত জমাট। আচ্ছা, তার আগে বলে রাখি যে আমি আজকে একটু স্লো পড়াচ্ছি, এই জন্য ফার্স্ট ডেতে যেন মনে না হয় জিনিসটা কঠিন। 2-1টা ক্লাস হয়ে যাওয়ার পর আমি আরেকটু স্পিড বাড়াবো, তখন কিন্তু তোমরা আমার সাথে ইনশাল্লাহ রান করতে পারবে, টেনশনের কিছু নাই। কারণ আজকেই কিন্তু অনেকগুলো শব্দ তোমরা শিখে ফেলছো, তাই না? অনিয়ত মানে কি বুঝে ফেলছো, কেন সাইটোপ্লাজম ঘন বুঝে ফেলছো, মেগা মানে বড় এটা বুঝে ফেলছো, কেরিয়ন মানে নিউক্লিয়াস বুঝে ফেলছো, সাইট মানে কোষ এটাও বুঝে ফেলছো, রাইট? ওকে, এবার দেখ, জমাট বাধা প্লাগ সরিয়ে দিবে। প্লাগ সম্পর্কে তো আমি পরে পড়াবো। এদিকে প্লাগ মানে কি? একটা দলা, যেটা দ্বারাই যে এই জায়গায় ছিদ্র হয়েছিল দলাটা দিয়ে বন্ধ করে দিছে, রাইট? তো যখন রক্ত আবার স্বাভাবিক হয়ে যাবে, সব কিছু সংস্কার হয়ে যাবে, তখন ভালো করে খেয়াল করো তো, এই যে এই জায়গাটা একটু গলায় দিতে হবে না? ভেতরের অংশটা একটু গলায় দিতে হবে না? দিয়ে মসৃণ করতে হবে না দেয়ালটা? তাহলে গলিয়ে দেয়। সবি ভাই বোঝা গেল? তাহলে প্লাগটাকে বিগলন করে বা গলিয়ে দেয় কে? অনুচক্রিকা। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা যদি এই পর্যন্ত বুঝতে পারো, তাহলে আমি একটু প্লাটিলেট প্লাগ নিয়ে কথা বলবো, দেন আমরা আজকের লাইভ থেকে চলে যাব। তোমরা কি সবাই বুঝতে পারছো? নুসরাত তাবাসুম, রুবা, ধ্রুব, ফারহানা পারভিন, শাহরিয়ার কামাল, এবি নোমান, এরা কিছু প্রশ্ন করে, যেমন পরীক্ষা হবে কি না, হুইজ সুফি ভাই, এটা কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন নয়। তাহলে এমন কোনো কোশ্চেন করবা না যার জন্য বাকিদের গুরুত্বপূর্ণ কোশ্চেন হারিয়ে যায়। একটা সময় দেখবা তুমি প্রশ্ন করছো, ওটাও হারাই গেছে।
কোথায়? আমি এই সাইডে লিখে রাখছি, আমি বলবো। আচ্ছা, এখানে একটা স্টার মার্ক দিয়ে রেখেছি, আমি ওইটা একটু বলবো আজকে। দেখো, প্লাগ, এটা হচ্ছে একটা রক্তনালী, এই পাশে রক্তপাত হচ্ছে, তাহলে এখানে একটা প্লাগ তৈরি হয়ে গেছে। ঠিক আছে সুফি ভাই, ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছিল, রক্তের বর্ণ হচ্ছে লাল, লাল রক্ত এরকম করে প্রবাহিত হচ্ছিল এদিকে। ঠিক আছে, তো হঠাৎ করে রক্তনালীটা কেটে গেছে, ধরো থেকে এই জায়গাটা কেটে গেছে, তাহলে এখন রক্তগুলো এদিকে আসবে না সুফি ভাই? আসবে কি না? তাহলে রক্ত যে স্বাভাবিক প্রবাহটা ছিল, স্থির একটা প্রবাহ, স্থির প্রবাহ মানে হচ্ছে একদিকেই যাচ্ছে, একদিকেই যাচ্ছে। আবার কি ব্লার হয়ে গেছে? সরি, ব্লার হয়ে গেছে। আমরা আজকের শেষ টপিক এটা দিয়ে শেষ করব, আমি ওয়েট করছি। কিচ্ছু করার নাই, আজকে সারা দেশে নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ। মেগা কেরিওসাইট ভাঙলে নিউক্লিয়াস কোথায় যায়? পাখির যদি খাঁচা ভেঙে যায়, পাখি উড়ে যায়, নিউক্লিয়াস হারায় যায়। ঠিক আছে, নিউক্লিয়াসটা বের হয়ে চলে যায়। আচ্ছা, এখন ক্লিয়ার আছে, আমি শেষ করি। দেখো, আমি অনেক দিন থেকে পড়াচ্ছি, প্রায় অনলাইনে 5 মান্থ, রাইট? 5 মাস ধরে আমরা পড়াচ্ছি। আমাদের এর আগে একবার এরকম প্রবলেম হয়েছিল, আজকে সেকেন্ড প্রবলেম। তো তোমরা যেহেতু ফার্স্ট ডেতে আসছো, তোমাদের একটা খুব বাজে অভিজ্ঞতা হইলো। এটা আমরা ইচ্ছাকৃত দেইনি, এটা মোবাইল ডেটা এবং ওয়াইফাই কানেকশান সেম প্রবলেম। সো এটা ভুলে যাও। যে অংশটুকু পড়ানোর কথা ছিল আমি পড়াতে পারি নাই, ওইটা আমি অবশ্যই আরেকটা এক্সট্রা ক্লাস নিয়ে পড়াবো। ঠিক আছে? লুক, এটা হচ্ছে রক্তনালী, কেটে গেছে, রক্ত প্রবাহটা বের হয়ে গেছে, এদিকে যাচ্ছে। ঠিক আছে, যাওয়ার কথা ছিল কোন দিকে? এদিকে না? তাহলে স্বাভাবিক অবস্থায় রক্ত একদিকেই যায়, একদিকে যায়, এটাকে আমরা বলি স্থির প্রবাহ, মানে কনস্ট্যান্ট প্রবাহ, একদিকেই যাচ্ছে, আর কোথাও যাচ্ছে না। কেটে গেল, বের হয়ে যাচ্ছে, তাহলে স্থির ব্যাপারটা থাকলো না সুফি ভাই। তাহলে এখন আমাকে কি করতে হবে? একটা প্লাগ তৈরি করতে হবে। কার প্লাগ? অনেকগুলো প্লাটিলেট মিলে একটা প্লাগ করলেই কি হবে? রাস্তাটা দেখেন বন্ধ হয়ে গেল, আবার রক্তগুলো এই পাশে চলে যাচ্ছে, তাহলে আবার আমরা স্থির প্রবাহটা ফিরে পেলাম না? পাইছি। তো এই ব্যাপারটাকে কি বলা হয়? এই ব্যাপারটার একটা নাম আছে, আমাদের এটা জানতে হবে। সেটা হলো, স্থির শব্দটার অর্থ হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক মানে হচ্ছে স্থির। কিসের স্ট্যাটিক প্রবাহ? রক্তের। রক্ত মানে হচ্ছে হিম, হিম মানে হচ্ছে রক্ত। ক্লিয়ার? তাহলে হিমোস্ট্যাটিক প্রবাহ, তাহলে স্থির প্রবাহ, রক্তের স্থির প্রবাহ মানে কি? হিমো মানে রক্ত, রক্তের স্থির প্রবাহ। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? এখন দেখেন, হিমোস্ট্যাটিক প্রবাহ ঠিক রাখার জন্য আমরা একটা প্লাগ তৈরি করেছিলাম, তার নাম তাহলে কি হবে? হিমোস্ট্যাটিক প্লাগ, রাইট? তাহলে প্লাটিলেট প্লাগের আরেক নাম হচ্ছে হিমোস্ট্যাটিক প্লাগ। হিমোস্ট্যাটিক শব্দের অর্থ তাহলে কি? হিম মানে রক্ত, স্ট্যাটিক মানে স্থির। তাহলে রক্ত যে স্থির প্রবাহ হচ্ছে, এটার নাম হচ্ছে হিমোস্ট্যাটিক প্রবাহ। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা যদি সবাই বুঝতে পারো, আমি আর দু একটা কথা বলেই আজকে লাইভ থেকে বিদায় নেব।
একটু কমেন্টে জানাও। একজন বলেছে যে হোমিওস্ট্যাসিস কি? এটা আমি পরে পড়াবো, ঠিক আছে? এটা আমি পরে পড়াবো, যেমন আমরা রক্তে যখন রক্তচাপ পড়বো তখন আমরা এটা পাবো, তখন পড়াবো। আচ্ছা, সবাই যদি বুঝতে পারো, আমি রাইট সাইডে কিছু লিখে রাখছি, আমি তোমাদের প্রশ্ন করব, তোমরা মনে মনে উত্তর দিবা, আমিও উত্তর দিব, তোমরা মনে মনে উত্তর দিবা, দেখবা তোমাদের পড়াটা কাভার হয়ে গেছে। অনুচক্রিকা, কেন অনুচক্রিকা? এটা আর একটা নাম কি ছিল? প্লাটিলেট, প্লেটের মতো বা চ্যাপ্টা। ক্লিয়ার? জন্ম কোথায়? হাড্ডির ভেতরে লাল অস্থিমজ্জায়, যেখানে লাল লাল অস্থিমজ্জা আছে। কোষগুলোর নাম কি? মেগা ক্যারিওসাইট, মানে যে কোষগুলোর ভেতরে বড় নিউক্লিয়াস আছে। আকার কি ছিল? অনিয়ত আকার। সাইটোপ্লাজম কি ছিল? অল্প না বেশি? অল্প। নিউক্লিয়াস ছিল না, কারণ বাপের শরীরটা তো ভাঙ্গাই অনিয়তকার প্লাটিলেট তৈরি হয়েছে। ঝিল্লি ছিল? পর্দা ছিল, কারণ এটা মেয়ে ছিল। শেষ। সংখ্যা প্রত্যেক ml রক্তে কত ছিল? 150 থেকে 300 লিখছিলাম না? তাহলে 1.5 লাখ থেকে 3 লাখ। দৈনিক জন্ম কত বিলিয়ন? 200 বিলিয়ন বা 20,000 কোটি। আয়ুষ্কাল কি আর মৃত্যুস্থান আমি এটা জানিয়ে রাখি, কারণ মেয়েটা তো একসময় মারা যাবে। কতদিন সে বাঁচবে এইভাবে মনে রাখবা, 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ, এভাবে মনে রাখবা। দরিদ্র মানুষ, তার আবার মাস বছর কি? 1 থেকে 2 সপ্তাহ বেঁচে থাকবে, তারপর মরে চলে যাবে। রাইট? 1 সপ্তাহ মানে কত দিন? 2 সপ্তাহ মানে তাহলে কত থেকে কত দিন? এই সংখ্যাটা মনে রাখা যাবে না। লোক কেমনে মনে রাখতে হয়? সাথে সাথে 1 যোগ করলে কত হয়? 8। এদিকে 1 যোগ করলাম, তাহলে এদিকে আমরা 2 বিয়োগ করব, কত হয়? এদিকে 1 যোগ করছি, এদিকে 2 বিয়োগ করছি, 8 থেকে 12 দিন। ঢাকা শহরে বৃষ্টি হচ্ছে সারাদিন, আকাশ খুবই মেঘলা। এইরকম দিনগুলোতে সাধারণত আমি পড়াই না, বাট তোমাদের ফার্স্ট ক্লাস ছিল, পড়াচ্ছি। নেটওয়ার্কের উপর আমাদের কোনো হাত ছিল না। যতটুকু সম্ভব আমরা বোঝানোর চেষ্টা করেছি। এতটুকু যদি বোঝো, আমি নিশ্চিত তুমি বায়োলজি ওই অংশটুকু পড়ার সময় বুঝতে পারবা যে বায়োলজির ব্যাখ্যা আছে, পড়লে মজা পাওয়া যায়। আমাদের টার্গেট হচ্ছে এইটা, ঠিক আছে? তো সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের নেক্সট ক্লাসের আমি রুটিন দিয়েছি, কাভার পেজে ছবিটা আছে, ওখানে দেখে নিবা। আর আজকে যেহেতু আমরা একটু কম ক্লাস নিয়েছি, নেটওয়ার্কের জন্য সমস্যা হয়েছিল, আমরা গল্প আড্ডায় এটা আমরা পুষিয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।